আসসালামু আলাইকুম। ওয়ান পেজ ডিসকাশনে আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা মাইক্রোবায়োলজির ব্যাকটেরিওলজি এই চ্যাপ্টারটা শুরু করব। এটা নিয়ে আলোচনা শুরু করব আজকে। তো দেখা যাক, প্রথমেই ব্যাকটেরিয়ার স্ট্রাকচার নিয়ে আলোচনা করব আজকে। তো ব্যাকটেরিয়ার দুই ধরনের স্ট্রাকচার থাকে, যেমন একটা হচ্ছে এসেনশিয়াল কম্পোনেন্ট আর একটা হচ্ছে নন এসেনশিয়াল কম্পোনেন্ট। এখন এসেনশিয়াল কম্পোনেন্টের মধ্যে কী কী আছে সেটা আমরা এখন দেখব। যেমন হচ্ছে, প্রথমে আসি আমরা, যদি একটা ব্যাকটেরিয়ার বাহির থেকে ভিতরের স্ট্রাকচারে আমরা যাই, তাহলে সর্ববাহিরে অর্থাৎ একটা ব্যাকটেরিয়ার সবচেয়ে বাহিরের স্তরটার নাম হচ্ছে সেল ওয়াল। তারপরে থাকে হচ্ছে সেল মেমব্রেন। এরপরের এসেনশিয়াল কম্পাউন্ডটা হচ্ছে নিউক্লিওয়েড। এখানে নিউক্লিওয়েড কেন? কারণ ওয়েড কথাটার অর্থ হচ্ছে কোনো কিছুর মতো দেখতে। তো এটা হচ্ছে নিউক্লিয়াসের মতো দেখতে, অর্থাৎ পুরোপুরি নিউক্লিয়াসের মতো নয়, কারণ আমরা জানি ব্যাকটেরিয়া একটা প্রোক্যারিওটিক সেল। সো এটার কম্পোনেন্টগুলো, মানে নিউক্লিয়াসের কম্পোনেন্টগুলো অবশ্যই ইউক্যারিওটিক সেলের মতো হবে না। তার মানে নিউক্লিয়াসের মতো দেখতে, কিন্তু সম্পূর্ণ নিউক্লিয়াসের মতো না, এই জন্য নিউক্লিওয়েড বলা হচ্ছে এটাকে। আচ্ছা, এরপরে যে কম্পোনেন্ট থাকে সেটা হচ্ছে রাইবোসোম। তারপরে পূর্ব হচ্ছে মেসোসোম। এরপরে থাকে পেরিপ্লাজম। আর নন এসেনশিয়াল কম্পোনেন্টের মধ্যে আমরা পাবো হচ্ছে ক্যাপসুল, তারপরে হচ্ছে পাইলাসের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ফিমব্রি। এরপরে হচ্ছে ফ্লাজেলাম। এই ওয়ার্ডটা হচ্ছে সিঙ্গুলার, আর প্লুরাল হচ্ছে ফ্লাজেলা। এটা আমরা সবাই জানি, সিঙ্গুলার প্লুরাল ফর্ম। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্পোর। তারপরে প্লাজমিড। তারপরে দুইটা জি দিয়ে, যেমন হচ্ছে গ্র্যানিউল, সাম গ্র্যানিউলস থাকে, আর গ্লাইকোক্যালিক্স। আচ্ছা, এখন কোনটা আসলে কি আমরা মোটামুটি একটু বিস্তারিত ভেঙে ভেঙে আলোচনা করি। যেমন হচ্ছে সেল ওয়ালে মূলত দুইটা জিনিস থাকে, যেমন পেপটাইডোগ্লাইকান। সেল ওয়াল হচ্ছে পেপটাইডোগ্লাইকান নিয়ে গঠিত। তারপরে থাকে দুইটা জিনিস, কিন্তু দুই ধরনের ব্যাকটেরিয়াতে দুইটা জিনিস থাকে। যেমন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে হচ্ছে একটা আউটার মেমব্রেন। সেল ওয়ালে আমরা একটা আউটার মেমব্রেন পাবো। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিছু সারফেস ফাইবার পাবো। যেমন টিকোইক অ্যাসিড, এটাই আর কি। তো গেল সেল ওয়ালের স্ট্রাকচার। এখন প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন, যেটা আমরা সবাই জানি, এখানে সেল মেমব্রেন হচ্ছে লিপোপ্রোটিনের বাইলেয়ার থাকে। কিন্তু এখানে কোনোরূপ স্টেরল থাকে না, ঠিক আছে? স্টেরল থাকে না, এখানে কোনো স্টেরল থাকবে না। আচ্ছা,
তারপরে হচ্ছে নিউক্লিয়েট। নিউক্লিয়েটটা মূলত ওই যে ডিএনএ সাবস্ট্যান্সটা, জেনেটিক ম্যাটেরিয়াল যেটা। আর তারপরে হচ্ছে রাইবোজোম। রাইবোজোম আমরা সবাই জানি এটা হচ্ছে যেহেতু প্রোক্যারিওট, সো 70S রাইবোজোম, 70S টাইপ। তারপর হচ্ছে মেসোজোম। মেসোজোমটা হচ্ছে এমন যে ধরো এটা হচ্ছে সাইটোপ্লাজম, হ্যাঁ। এখন সাইটোপ্লাজমটা যখন ইনফোল্ডিং হয়ে একটা স্যাকের মতো তৈরি করে ভিতরের দিকে, হ্যাঁ, এটা হচ্ছে বাইরের দিক, এটা হচ্ছে ভিতরের দিক। তো ভিতরের দিকে যখন একটা স্যাকের মতো তৈরি করে এবং এখান থেকে কিছু কিছু সিক্রেশন হয় আর কি, তো ওইটাই হচ্ছে মেসোজোম আর কি, হ্যাঁ। প্লাজমা মেমব্রেনের ইনভাজাইনেশন, সেটাই হচ্ছে মেসোজোম। আচ্ছা, এখন পেরিপ্লাজম। পেরিপ্লাজমটা হচ্ছে একটা স্পেস, হ্যাঁ। এই স্পেসটা কিসের মাঝখানে থাকে? এই স্পেসটা পেরিপ্লাজম হচ্ছে স্পেস বিটুইন প্লাজমা মেমব্রেন অ্যান্ড সেল ওয়াল, ঠিক আছে। ধরো এটা হচ্ছে সেল ওয়াল আর এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন যাই যেটাকে আর কি বলি আর কি। তো সেল ওয়াল আর প্লাজমা মেমব্রেনের মাঝের যে স্পেস সেটাই হচ্ছে পেরিপ্লাজম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এসেনশিয়াল কম্পোনেন্ট মোটামুটি দেখে ফেললাম কোনটাতে কি থাকে। এখন নন এসেনশিয়াল কম্পোনেন্টগুলো আসি। নন এসেনশিয়াল কম্পোনেন্টের মধ্যে ক্যাপসুল আর গ্লাইকোক্যালিক্স, এই দুইটা হচ্ছে তোমার পলিস্যাকারাইড। তারপরে যেটা হচ্ছে ফিমব্রি বা পাইলাস, এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন দিয়ে গঠিত, মানে কম্পোজিশনটাই বলতেছি মূলত। এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এরপরেই মনে রাখতে হবে যে ফ্লাজেমটা হচ্ছে প্রোটিন। এখন স্পোর নিয়ে বিস্তারিত আরেকদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। তো স্পোরটা এদের মূলত এন্ডোস্পোর। তো ওই স্পোরটা হচ্ছে কেরাটিন একটা লেয়ার থাকে, হ্যাঁ, স্পোরের চারপাশে। আর গ্র্যানিউল, আচ্ছা প্লাজমিনটা হচ্ছে মূলত একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, হ্যাঁ। আমরা যেটা জানি যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এক্সট্রা হচ্ছে সার্কুলার একটা ক্রোমোজোমাল এক্সট্রা ডিএনএ থাকে, সেটা হচ্ছে প্লাজমিড নামে পরিচিত, এটা আমরা সবাই জানি। আচ্ছা, আর গ্রানিউল যেটা হচ্ছে কিছু গ্লাইকোজেন থাকে, লিপিড থাকে, পলিস্যাকারাইড, এটা অতটা ইম্পর্টেন্ট না। তো এগুলোই হচ্ছে মূলত একটা ব্যাকটেরিয়ার যে কোষ, সেলের মধ্যে সেল গঠনের ক্ষেত্রে এইসব জিনিস খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এখন এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে আমি একটু নিচে আলোচনা করি। সেটা হচ্ছে সেল ওয়াল নিয়ে কিছু আরেকটু কথা আছে, হ্যাঁ। এখন আমরা শুরুতেই দেখেছি যে সেল ওয়ালের তিনটা মেইনলি কম্পোনেন্ট থাকে, যে পেপটাইড ও গ্লাইকেন, তারপরে হচ্ছে আউটার মেমব্রেন যেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে, আর কিছু সারফেস ফাইবার। আচ্ছা, এখন পেপটাইডোগ্লাইকেন এইটা হচ্ছে, আচ্ছা মেনলি মূলত একটা সেল ওয়ালের কাজ কি, যেহেতু সবার বাহিরে থাকতেছে, প্রত্যেকটা স্ট্রাকচারের বাহিরে সেল ওয়ালটা থাকবে, সো এটার কাজই হচ্ছে সে একটা প্রোটেকশন লেয়ার তৈরি করবে, তাই না। রিজিড একটা স্ট্রাকচার দিবে, তারপরে কিছু কিছু এনজাইম সিক্রেট করবে, এটা হচ্ছে পেপটাইডোগ্লাইকেনের কাজ। আর আউটার মেমব্রেন যেটা, এটার মধ্যে দুইটা কম্পোনেন্ট থাকে, হ্যাঁ। একটা হচ্ছে লিপিড এ আর একটা হচ্ছে পলিস্যাকারাইড। তো লিপিড এটা মূলত টক্সিক কম্পোনেন্ট হিসেবে কাজ করে। ওই যে এন্ডোটক্সিন, প্রত্যেকটা ব্যাকটেরিয়া হচ্ছে এন্ডোটক্সিন রিলিজ করে, মানে যেগুলো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, ওই এন্ডোটক্সিনের মধ্যে লিপিড এ থাকে বলেই ওগুলো টক্সিক আচরণ করে, হ্যাঁ। তো এন্ডোটক্সিকের ভিতরে কোনটা টক্সিক কম্পোনেন্ট? তাহলে লিপিড এটা কোথায় থাকে? সেল ওয়ালে থাকে, হ্যাঁ। আচ্ছা, এখন পেপটাইডোগ্লাইকেন যেটা, আচ্ছা এটা তো আলোচনা করলামই।
তারপরে পলিস্যাকারাইডটা হচ্ছে একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, হ্যাঁ, মূলত ফাইবারগুলো কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিজেন হিসেবেও কাজ করে, এই আর কি। তবে বিভিন্ন ল্যাবে আউটার মেমব্রেনের এই পলিস্যাকারাইডটাই মেইনলি অ্যান্টিজেন হিসেবে বেশি পরীক্ষা নিরীক্ষা করা হয়, হ্যাঁ, এটাই মেইন গুরুত্বপূর্ণ অ্যান্টিজেন আউটার মেমব্রেনের। তো আপাতত আজকের আলোচনা এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।